মরমী কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 খ্রিস্টাব্দের 24শে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম প্রভাবতী দেবী। তাদের বাড়িতে নিয়মিত কালী ও তারামায়ের পুজো হতো। তার বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ। তারাশঙ্করের জন্মগ্রহণ করার আগে প্রভাবতী দেবী ও হরিদাসের জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু হয়। তাই তাদের পরিবারে তারামায়ের পুজো শুরু হওয়ার ঠিক 10 মাস পরে তারাশঙ্করের জন্ম হয়। তিনি মায়ের দয়ায় জাত হয়েছিলেন বলেই তার নাম রাখা হয় তারাশঙ্কর। তারাশঙ্কর ছোটবেলায় মাদুলি, তাবিজ কবচ এবং বহু সংস্কারের গণ্ডিতে বড় হয়ে ওঠেন। আসলে সততা, ধর্মভাব, ভক্তি ও ধর্মশাস্ত্রীয় বিশ্বাস তিনি পেয়েছিলেন মায়ের কাছ থেকে। যদিও পরবর্তী জীবনে এসব বিশ্বাস নিয়ে অনেক দ্বিধা, দ্বন্দ্ব ও জিজ্ঞাসা তার মনকে আলোড়িত করেছে। প্রগতিশীল চিন্তার শরিক হয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাল্যজীবন কাটে গ্রামের পরিবেশেই, গ্রামের স্কুল থেকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভারত মাতার সুযোগ্য সন্তান। বাংলা সাহিত্য জগতের উজ্জ্বলতম নক্ষত্ররাজির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ভারত মাতার মুক্তির উদ্দেশ্যে সশস্ত্র সংগ্রামে যোগদান করার পর তিনি সাহিত্য রচনার দ্বারা সংগ্রাম চালিয়ে যান। বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক ছিলেন তিনি। তার সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে 65টি উপন্যাস, 53টি ছোট গল্প, 12টি নাটক, 4টি প্রবন্ধের বই, 4টি আত্মজীবনী, 2টি ভ্রমণ কাহিনী, একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রহসন। তারাশঙ্করের প্রথম গল্প রসকলি সেকালে বিখ্যাত পত্রিকা কল্লোলে প্রকাশিত হয়। এছাড়া কালীকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় প্রভৃতি প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। তবে রাজনীতি থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হননি। একবার তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য হিসাবে 8 বছর দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি কিছুকাল কলকাতায় কয়লার ব্যবসা এবং কিছুকাল কানপুরে চাকরি করেন। 1970 সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত হন। প্রথম জীবনে তিনি কিছু কবিতা লিখলেও কথা সাহিত্যিক হিসাবেই তারাশঙ্করের প্রধান খ্যাতি। বীরভূম বর্ধমান অঞ্চলের মাটি ও মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনচিত্র, স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তির মহিমা ও বিদ্রোহ, সামন্ততন্ত্র ধনতন্ত্রের দ্বন্দ্বে ধনতন্ত্রের বিজয় ইত্যাদি তার উপন্যাসের বিষয়বস্তু। মানব চরিত্রের নানা জটিলতা ও নিগূঢ় রহস্য তার উপন্যাসে জীবন্তভাবে প্রকাশ পেয়েছে। তিনি নিজে জমিদার বংশের সন্তান হয়ে কাছ থেকে দেখেছেন কিভাবে জমিদারি ক্রমশ বিলুপ্তি হয়, পাশাপাশি নব্য ধনিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং দিকে দিকে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তখন একদিকে চলছিল গ্রাম্য সমাজের ভাঙন, অন্যদিকে শহর জীবনের বিকাশ। সমাজের নীরব পরিবর্তন তার রচনায় নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে। তারাশঙ্করের রচনায় আর একটি বিশেষ বৈশিষ্ট্য, তিনি পরম যত্নের সঙ্গে মানুষের মহত্বকে তুলে ধরেছেন। শরৎচন্দ্রের পরে কথা সাহিত্যে যারা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, তারাশঙ্কর ছিলেন তাদের একজন। তারাশঙ্কর প্রায় 200 গ্রন্থ রচনা করেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য চৈতালি ঘূর্ণি, জলসা ঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন ইত্যাদি। তিনি অনেক গল্পও লিখেছেন। বেদে, পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার, বাগদি, বোস্টম, ডোম ইত্যাদি সাধারণ মানুষের জীবন চিত্র তার গল্পের দক্ষতার সঙ্গে অঙ্কিত হয়েছে। রসকলি, বেদেনি, ডাক হরকরা প্রভৃতি তার প্রসিদ্ধ ছোট গল্প।
তারাশঙ্করের গল্পের সংকলন 3 খণ্ডে সাহিত্য সংসদ কর্তৃক প্রকাশিত। তার 2 পুরুষ, কালিন্দী, আরোগ্যনিকেতন ও জলসাগর অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎ স্মৃতি পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1971 সালের 14 সেপ্টেম্বর এই মরমী কথা সাহিত্যিকের মৃত্যু হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আগুন উপন্যাসের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ থেকে চন্দ্রনাথ শীর্ষক গল্পাংশটি নেওয়া হয়েছে। সম্পাদনার প্রয়োজনে মূল উপন্যাসের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের কিছুটা অংশ বর্জিত হয়েছে। চন্দ্রনাথ গল্পাংশটির কথক নরেশ সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতেই বাড়ি ফিরল। তার দীর্ঘ জীবন ইতিহাসের মধ্যে কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত প্রধান হয়ে আছে। সেই সঙ্গে কথকের ভাবনায় হিরু ও চন্দ্রনাথের দাদা নিশানাথের কথাও জেগে উঠেছে। অন্ধকার নির্জন ঘরে বসে চন্দ্রনাথের কথা ভাবতে থাকলে হঠাৎ দীর্ঘাকৃতি সুস্থ সবল দেহ, অসাধারণ মুখাকৃতি ও নির্ভীক দৃষ্টি কিশোর চন্দ্রনাথের মুখ চলে আসে সামনে। এই সঙ্গে কথকের মনে পড়েছে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কথাও। দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি যেন আজও বোর্ডিংয়ের সামনে হুকো হাতে চেয়ার বেঞ্চের আসন পেতে বসে আছেন। চন্দ্রনাথ, হিরু আর নরেশ সহপাঠী। তারা তিনজনেই একই ক্লাসে একসাথে গ্রামের একটি স্কুলে পড়াশুনো করেছিল। ব্যাপারটা অনেকটা আগ্নেয়গিরির গর্ভের মধ্যকার বিচিত্র সমাবেশের মতো। ঘরে কেউ নেই। নরেশ একটি আলোকিত ঘরের মধ্যে একা একা বসে চন্দ্রনাথ, হিরু ও চন্দ্রনাথের দাদা নিশানাথকে ভাবছে। টেবিলের উপর একটি টেবিল ল্যাম্প প্রদীপ্ত জ্যোতিতে জ্বলছে। সামনেই একটি বড় আয়নায় নরেশের প্রতিবিম্ব। নরেশ ভাবছে এই অলীক কায়াময় একটি ছায়া কেমন তার মনকে আকর্ষণ করে নিচ্ছে। নরেশের এই স্মৃতি স্মরণে সে এক আশ্চর্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আলোটা নিভিয়ে দিল নরেশ। মুহূর্তের মধ্যে ঘরটি অন্ধকারে পূর্ণ হয়ে গেল। নরেশ ভাবছিল এই অন্ধকারই আসলে অতীতের যথার্থ রূপ। যে আলোকময় দিনটি শেষ হয়ে অন্ধকারের সমুদ্রে ডুব দেয় সে কখনো আলোকিত প্রত্যক্ষ হয়ে ফেরে না। চন্দ্রনাথকে তাই নরেশ ওই অন্ধকারের মধ্যেই খুঁজছিল। সে দেখা দিল। অন্ধকারের মধ্যেই দেখা দিল তার সুস্পষ্ট রূপ। দীর্ঘকার সুস্থ সবল নির্ভীক এক কিশোর। বড় বড় চোখ, চওড়া কপাল, কপালের মাঝখানে শিরায় রচিত একটি ত্রিশূল চিহ্ন। সামান্য উত্তেজনাতেই শিরা ফুলে উঠে কপালের মাঝখানে ওই ত্রিশূল চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে তার। স্কুলের হেডমাস্টার মশাইয়ের কথা মনে পড়েছে নরেশের। তিনি বলছেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল। প্রাইজ বিতরণের সময় সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে চিঠি লিখেছে সে। কোনোদিন সে সেকেন্ড হয়নি। চন্দ্রনাথের কাছে গেলে নরেশ দেখল জীর্ণ স্বল্পালোকিত ঘরখানির মধ্যে চন্দ্রনাথ নিজের মনে বসে কি যেন লিখছে। কি লিখছে সে? এই প্রশ্নের উত্তরে চন্দ্রনাথ জানালো, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তা বলে দিচ্ছে চন্দ্রনাথ। নরেশ আশ্চর্য হয়ে গেল। চন্দ্রনাথের রেজাল্টের খসড়া দেখে খুব রাগ হয়েছিল নরেশের। চন্দ্রনাথ বলেছিল সে যদি 550 পায় তবে স্কুলে 2 জন ফেল করবে আর সব পাস, আর চন্দ্রনাথ যদি 525-এর নিচে পায় তবে 10টা ফেল আর নরেশ 3rd ডিভিশন। পরীক্ষার খবর প্রকাশিত হলে হিরু একটি পত্রে সকলের ফলাফল উল্লেখ করে নরেশকে জানায়। ফলাফল দেখে নরেশ অবাক হয়ে যায়। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলে গেছে। 10 জন ফেল করেছে, নরেশ 3য় বিভাগে কোনো রকমে পাশ করেছে এবং চন্দ্রনাথও 525 পায়নি। শুধু একটি কথা মেলেনি, হিরু চন্দ্রনাথকে টপকে গেছে, সে স্কলারশিপ পাচ্ছে।
স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চন্দ্রনাথকে দ্বিতীয় পুরস্কার দিতে চাইলে সে তা প্রত্যাখ্যান করে একটি পত্র দিয়েছে। সেই ব্যাপারে প্রধান শিক্ষক মহাশয় নরেশকে চন্দ্রনাথের কাছে পাঠিয়েছিল। চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুও পুরস্কার প্রত্যাখ্যানের ব্যাপারটি নিয়ে চন্দ্রনাথকে বোঝানোর চেষ্টা করেন। চন্দ্রনাথও দাদাকে হিরুর প্রথম হওয়ার ঘটনা ব্যাখ্যা করে, কিন্তু নিশানাথ কোনো কিছু না শুনে চন্দ্রনাথকে পত্র প্রত্যাখ্যান এবং প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ক্ষমা চেয়ে আবার একটি পত্র লিখতে বলে। চন্দ্রনাথ তাতে রাজি না হলে দুজনে পৃথক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চন্দ্রনাথ সেটিও মেনে নেয়। দিন দুই পর কথক খবর পেল চন্দ্রনাথ দাদার সঙ্গে পৃথক হয়ে গেছে। বিঘে কয়েক জমি ও কিছু বাসন এবং একটি বাড়ি সবই ভাগাভাগি করে নিয়েছে। হিরুর কাকা চন্দ্রনাথকে একটি স্পেশাল প্রাইজ দিতে চাইলে সেটিও চন্দ্রনাথ প্রত্যাখ্যান করে। স্কুলের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক সে চুকিয়ে দেয়। সন্ধ্যার সময় নরেশ হিরুদের বাড়িতে গিয়ে দেখল সেখানে উৎসবের সমারোহ। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালায় নিপুণ বিন্যাসে তাদের বাড়ির পাশের আমবাগানটিকে সাজিয়েছিলেন হিরুর কাকা। বিশিষ্ট অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন। জন দুয়েক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা এবং গ্রামের ব্রাহ্মণ কায়স্থরাও প্রায় সকলেই ছিলেন। চন্দ্রনাথকেও নিমন্ত্রণ জানিয়েছিল হিরু, কিন্তু সে বিশেষ কারণ দেখিয়ে অনুষ্ঠানে না যোগ দিতে পারার জন্য ক্ষমা চেয়ে একটি পত্র পাঠিয়েছিল। প্রধান শিক্ষক মহাশয়ও এসেছিলেন হিরুর বাড়িতে। নরেশকে পড়ার সময় সাহিত্য চর্চা একটু কম করার পরামর্শ দিয়ে তাদের আশীর্বাদ করে বিদায় নেন। শেষে হিরু আর নরেশ ভাবতে থাকে, চন্দ্রনাথ কোথায় গেল? নরেশের কল্পনায় আয়নায় যেন ভেসে উঠল কিশোর চন্দ্রনাথ, যেন কাঁধে লাঠির প্রান্তে পোটলা বেঁধে সেই রাত্রেই জনহীন পথে একা হেঁটে চলেছে। এবার আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, গল্পটির কথক কোথা থেকে বেরিয়ে কার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরলেন? উত্তর, কথক সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরলেন। পরের প্রশ্ন, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। বিচিত্র সমাবেশটি কি? উত্তর, আগ্নেয়গিরির গর্ভের মধ্যে যেমন কল্পনার অতীত কিছু সামগ্রীর মিশ্রণ থাকে, বহু বিনাশকারী দাহ্য বস্তুর অস্তিত্ব থাকে, চন্দ্রনাথ, হিরু ও নরেশ এই তিন বন্ধুর মধ্যেও আশ্চর্য বিচিত্র কিছু বৈশিষ্ট্যের সমাবেশ ছিল। এই বিচিত্র সমাবেশ আসলে তিন বন্ধুর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের। পরের প্রশ্ন, কথকের ভাবনায় চন্দ্রনাথের কী রূপ প্রকাশিত হয়েছে? উত্তর, কথকের ভাবনায় দীর্ঘ জীবন ইতিহাসের মধ্যে কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রধান হয়ে আছে। পরের প্রশ্ন, অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি, কে কাকে খুঁজে চলেছে? নরেশ এই গল্পের কথক চরিত্র তার সহপাঠী চন্দ্রনাথকে খুঁজে চলেছে। পরের প্রশ্ন, চন্দ্রনাথকে কিসের সঙ্গে তুলনা করে কথক আনন্দ পান? উত্তর, চন্দ্রনাথকে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে তুলনা করে কথক আনন্দ পান। পরের প্রশ্ন, তাহার কথা অবহেলা করিতে পারিলাম না, কার কোন কথা অবহেলা করা যায়নি? উত্তর, চন্দ্রনাথের কথা অবহেলা করা যায়নি। চন্দ্রনাথ বলেছিল আজ পর্যন্ত কখনো সে সেকেন্ড হয়নি, কাজে সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করবে না। চন্দ্রনাথের এই কথাটিই নরেশ অবহেলা করতে পারেনি। পরের প্রশ্ন, কালপুরুষ নক্ষত্রের কোন আকৃতির সঙ্গে কথক চন্দ্রনাথের সাদৃশ্য লক্ষ্য করেছেন? উত্তর, কালপুরুষ নক্ষত্রটির খড়গধারী ভীমাকারের সঙ্গে চন্দ্রনাথের আকৃতির সাদৃশ্য লক্ষ্য করেছেন কথক। পরের প্রশ্ন, তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম, কোন কথা শুনে কে আশ্চর্য হয়ে গিয়েছিল? উত্তর, চন্দ্রনাথ যখন বলল যে সে ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছে, কে কত নম্বর পাবে তাই হিসেব করে দেখছে, তখন সে কথা শুনে নরেশ অবাক হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, সঙ্গে সঙ্গে আরও একজনের কথা মনে পড়িতেছে, তিনি কে? উত্তর, চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে যার কথা কথকের মনে পড়ছে তিনি হলেন হিরু। এর পরের প্রশ্ন,
কাগজটায় চোখ বুলাইতেছিলাম। কোন কাগজে কে চোখ বুলাচ্ছিল? উত্তর, চন্দ্রনাথ স্কুলের রেজাল্ট তৈরি করে যে কাগজে রেখেছিল সেই কাগজটায় নরেশ চোখ বুলাচ্ছিল। পরের প্রশ্ন, কথক সহপাঠী হিসাবে কাদের নাম উল্লেখ করেছেন? উত্তর, কথক সহপাঠী হিসাবে চন্দ্রনাথ ও হিরুর নাম উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, চন্দ্রনাথের তৈরি করা রেজাল্টে কি লেখা ছিল? উত্তর, চন্দ্রনাথ যদি 550 কিংবা তার বেশি পায় তবে স্কুলের রেজাল্টে 2 জন ফেল করবে, বাকি সবাই পাস করবে। আর চন্দ্রনাথ যদি 525-এর নিচে নম্বর পায় তবে স্কুলে 10 জন ফেল করবে এবং নরেশ 3rd ডিভিশনে পাস করবে। চন্দ্রনাথের তৈরি করা রেজাল্টে এমনটাই লেখা ছিল। পরের প্রশ্ন, হিরু ও চন্দ্র ছাড়া আরও একজনকে স্মরণ করেছেন কথক, তিনি কে? হিরু ও চন্দ্র ছাড়া চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে স্মরণ করেছেন কথক। পরের প্রশ্ন, এই দাম্ভিকটা যেন ফেল হয়, উক্তিটি কার? কার সম্পর্কে বক্তার এমন উক্তি? উত্তর, উক্তিটি নরেশের। চন্দ্রনাথ সম্পর্কে নরেশের এমন কথা মনে হয়েছে কারণ নিজের যোগ্যতা সম্পর্কে চন্দ্রনাথ সচেতন ছিল। পরীক্ষার ফলাফল সম্পর্কে তার খুব স্পষ্ট ধারণা ছিল। সে জানতো তার 525-এর নিচে নম্বর হলে নরেশ 3rd ডিভিশনে পাস করবে। এমন কথা জানতে পারলে নরেশের রাগ হয় এবং চন্দ্রনাথ সম্পর্কে সে এমন উক্তি করে। পরের প্রশ্ন, বলিতে পারি না, কথক কি বলিতে পারছিলেন না, কি বলতে পারছিলেন না? উত্তর, কিভাবে হিরু, চন্দ্রনাথ ও তিনি একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে এসে পড়েছিলেন তা তিনি বলতে পারছিলেন না। পরের প্রশ্ন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? কোন কথার প্রসঙ্গে বক্তার এই উক্তি? উত্তর, চন্দ্রনাথের 2nd প্রাইজ প্রত্যাখ্যান করা প্রসঙ্গে তার দাদা নিশানাথ বাবুর এমন উক্তি। পরের প্রশ্ন, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ, কোন বিচিত্র সমাবেশকে উল্লেখ করেছেন? আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে বহু প্রলয়ঙ্কর দাহ্যবস্তুর যেমন সমাবিষ্ট হয়ে থাকে, এখানে সেই সমাবেশের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, টেবিল ল্যাম্পটি কেমনভাবে জ্বলছিল? উত্তর, টেবিলের উপর টেবিল ল্যাম্পটি অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলছিল। পরের প্রশ্ন, আজ থেকে আমরা পৃথক, কে কাকে কেন কথা বলেছে? উত্তর, নিশানাথ বাবু তার ভাই চন্দ্রনাথকে কথা বলেছেন। চন্দ্রনাথের 2nd প্রাইজ প্রত্যাখ্যান করে হেডমাস্টার মশাইকে চিঠি লেখার বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি তার দাদা, তাই চন্দ্রনাথ তার কথা না শুনলে নিশানাথ বাবু এমন কথা বলেছেন। পরের প্রশ্ন, আলোকিত ঘরের মধ্যে কথক কাদের কথা ভাবছিলেন? উত্তর, আলোকিত ঘরের মধ্যে বসে কথক চন্দ্রনাথ, হিরু ও নিশানাথের কথা ভাবছিলেন। পরের প্রশ্ন, তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই, কোন উত্তরের কথা বলা হয়েছে? উত্তর, স্কুলের 2nd প্রাইজ প্রত্যাখ্যান করে লেখা চিঠিটি চন্দ্রনাথ মাস্টারমশাইয়ের কাছে দাদার কথা মতো ফিরিয়ে নেয়নি, তাই অবাক হয়ে প্রচণ্ড ক্ষোভ, দুঃখ, রাগ, অভিমানে নিশানাথ বাবু ভাইকে তার থেকে আলাদা করে দেবার কথাও বলেন, কিন্তু তাতে চন্দ্রনাথ অবিচলিত ছিল, উত্তর দিয়েছিল বেশ। এই উত্তরের কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, আলোটা নিভাইয়া দিলাম, পরিণাম কি হলো? উত্তর, আলো নিভিয়ে দেওয়ার ফলে মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরে গেল। পরের প্রশ্ন, এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি, উক্তিটি কার? কোন দৃষ্টির কথা বলা হয়েছে? উত্তর, উক্তিটি এই গল্পের কথক চন্দ্রনাথের সহপাঠী নরেশের। চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুর বেদনাহত দৃষ্টির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না, কার কথা বলা হয়েছে? উত্তর, আলোকিত যে দিবসটি অবসান হয়ে তমসা পরিবারের মধ্যে ডুব দিল, এখানে তার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন, কে কাকে স্পেশাল প্রাইজ দেবেন? উত্তর, স্কুলের সেক্রেটারি অর্থাৎ হিরুর কাকা চন্দ্রনাথকে একটা স্পেশাল প্রাইজ দেবেন। পরের প্রশ্ন, সে দেখা দিল, কে কিভাবে দেখা দিল? উত্তর, অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করে সামনে দাঁড়ালো কিশোর চন্দ্রনাথ। পরের প্রশ্ন,
এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? উত্তর, চন্দ্রনাথকে স্পেশাল প্রাইজ হিসাবে সেকেন্ড প্রাইজ গ্রহণ করার প্রস্তাবের কথা বলা হয়েছে চন্দ্রনাথের কাছে, যা অপমানজনক। পরের প্রশ্ন, চন্দ্রনাথের শারীরিক অবয়ব কেমন ছিল? উত্তর, চন্দ্রনাথ দীর্ঘাকৃতি, সবল সুস্থ দেহ ও নির্ভীক দৃষ্টি কিশোর। অদ্ভুত তার মুখের আকৃতি। পরের প্রশ্ন, তাকে উত্তর দিয়ে দিলাম, গুরুদক্ষিণার যুগ আর নেই। উক্তিটি কার? কাকে উদ্দেশ্য করে এই উক্তি? উত্তর, উক্তিটি চন্দ্রনাথের। স্কুলের হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে এই উক্তিটি চন্দ্রনাথ করেছে। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দিকে তাকালে প্রথমেই কি চোখে পড়ে? উত্তর, চন্দ্রনাথের দিকে তাকালেই প্রথমেই চোখ পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক, যা সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হয়ে ওঠে। পরের প্রশ্ন, হিরুর বাড়িতে প্রীতিভোজের নিমন্ত্রণ পাইলাম। প্রীতিভোজের নিমন্ত্রণ কোন উপলক্ষে হয়েছিল? উত্তর, স্কুলের পরীক্ষায় হিরু স্কলারশিপ পেয়েছিল, এই উপলক্ষেই প্রীতিভোজের নিমন্ত্রণ ছিল নরেশের। পরের প্রশ্ন, চন্দ্রনাথের শরীরের কোথায় ত্রিশূল চিহ্ন দেখা যায়? উত্তর, চন্দ্রনাথের চওড়া কপালের ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন দেখা যায়। পরের প্রশ্ন, হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে, হিরুর চেহারার বর্ণনা দাও। উত্তর, হিরুর দেহ লাবণ্যময়, আয়ত কোমল চোখের দৃষ্টি মোহময়, আকাশের শুকতারার সঙ্গে তার তুলনা চলে, স্নিগ্ধ কোমল দীপ্তি রয়েছে তার। পরের প্রশ্ন, চন্দ্রনাথ ও নিশানাথের পাশাপাশি আর কথা কথকের ভেসে উঠেছে, আর কার কথা কথকের মনে ভেসে উঠেছে? উত্তর, চন্দ্রনাথ ও নিশানাথের পাশাপাশি হেডমাস্টার মশাইয়ের কথা কথকের মনে ভেসে উঠেছে। হেডমাস্টার মশাইয়ের কোন ছবি কথকের মনে ভেসে উঠেছে? উত্তর, দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটির বোর্ডিংয়ের ফটকের সামনে চেয়ার বেঞ্চের আসন পেতে হুকু হাতে করে বসে থাকার ছবি কথকের মনে ভেসে উঠেছে। পরের প্রশ্ন, চন্দ্রনাথের আঘাতে স্কুলের কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে? উত্তর, চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল ও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পরের প্রশ্ন, প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় কি ঘটনা ঘটেছে? উত্তর, প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করে পত্র লিখেছে। পরের প্রশ্ন, চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেছিল কেন? উত্তর, চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ গ্রহণ করতে চায় না, কারণ সে কোনোদিন সেকেন্ড হয়নি। পরের প্রশ্ন, চন্দ্রনাথ কোন পরীক্ষার রেজাল্ট তৈরি করেছিল? উত্তর, চন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফল তৈরি করেছিল। পরের প্রশ্ন, দিস ইজ ম্যাথমেটিক্স কোন প্রসঙ্গে উক্তি? উত্তর, অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কোষে দেখা যাবে একই হবে, একের মূল্য কমে সকলের মূল্য কমবে, এটিই অঙ্ক। পরের প্রশ্ন, সেকেন্ড প্রাইজ নেওয়াকে চন্দ্রনাথ কি মনে করেন? সেকেন্ড প্রাইজ নেওয়াকে চন্দ্রনাথ মর্যাদা হানিকর বলে মনে করেন। পরের প্রশ্ন, পরীক্ষায় কে ফার্স্ট হয়েছিল? উত্তর, পরীক্ষায় সেক্রেটারি ভাইপো হিরু ফার্স্ট হয়েছিল। পরের প্রশ্ন, হিরুর প্রাইভেট টিচার কে ছিলেন? উত্তর, হিরুর প্রাইভেট টিচার ছিলেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। পরের প্রশ্ন, হিরুর প্রাইভেট টিচার হিরুকে কিভাবে সাহায্য করেছিলেন? উত্তর, হিরুর প্রাইভেট টিচার প্রশ্নপত্র হিরুকে দেখিয়েছিলেন এবং উত্তরপত্র বিচারের সময় ইচ্ছাকৃত ভুল করেছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদা নতস্বরে নীরবে দাঁড়াইয়া রহিলেন, কেন তিনি নতশিরে নীরবে দাঁড়িয়ে রইলেন? উত্তর, চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে পৃথক করে দেওয়ার কথা বলায় চন্দ্রনাথ অবিচলিত কণ্ঠস্বরে সম্মতি জানালে তিনি নতশিরে নীরবে দাঁড়িয়ে রইলেন। পরের প্রশ্ন, তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই। কোন উত্তর তিনি প্রত্যাশা করেননি? উত্তর, নিশানাথ ভাই চন্দ্রনাথকে সংসার থেকে পৃথক করে দেওয়ার কথায় চন্দ্রনাথের সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর তিনি প্রত্যাশা করেননি। পরের প্রশ্ন, কথক চন্দ্রনাথ সম্পর্কে কি দৃঢ় সংকল্প করেছিলেন? উত্তর, কথক চন্দ্রনাথ সম্পর্কে মনে মনে দৃঢ় সংকল্প করেছিলেন যে চন্দ্রনাথের সঙ্গে সংস্রব রাখবেন না। পরের প্রশ্ন, চন্দ্রনাথ হাসিয়া বলিল, চন্দ্রনাথ হেসে কি বলেছিলেন? উত্তর, চন্দ্রনাথ হেসে বলেছিল হিরুর কাকা চন্দ্রনাথকে একটা স্পেশাল প্রাইজ দেবেন।
পরের প্রশ্ন, পরীক্ষার পর কথক কোথায় গিয়েছিলেন? উত্তর, পরীক্ষার পর কথক মামাবাড়ি গিয়েছিলেন। পরের প্রশ্ন, কিন্তু একটি শুধু মেলে নাই, কোনটি মেলেনি? উত্তর, হিরু চন্দ্রনাথকে পেছনে ফেলে গেছে এবং সে ফার্স্ট হয়েছে এবং স্কলারশিপ পাবে। চন্দ্রনাথের এই অঙ্কটি মেলেনি। পরের প্রশ্ন, কথক কখন হিরুর আমন্ত্রণ পেল? উত্তর, কথক অপরাহ্নের 5টার ট্রেনে মামার বাড়ি থেকে ফিরেই হিরুর বাড়িতে প্রীতিভোজের নিমন্ত্রণ পেল। পরের প্রশ্ন, কথক চন্দ্রনাথের বাড়িতে গিয়ে কি দেখল? উত্তর, নির্জন বাড়িটি খাকা করছে, কেউ কোথাও নেই, শোয়ার ঘরটির দরজা বন্ধ, কড়ায় একটি অতি সামান্য দামের তালা ঝুলছে। পরের প্রশ্ন, হিরুর কাকা আমবাগানটি কিভাবে সাজিয়েছিলেন? উত্তর, হিরুর কাকা চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালায় নিপুণ বিন্যাসে আমবাগানটিকে সাজিয়েছিলেন। পরের প্রশ্ন, হিরুর কাকা হিরুকে কোন পরীক্ষার জন্য তৈরি হতে বলেছিলেন? উত্তর, হিরুর কাকা হিরুকে আইসিএস পরীক্ষার জন্য তৈরি হতে বলেছিলেন। পরের প্রশ্ন, মাস্টারমশাই নরেশকে কিসের চর্চা একটু কমাতে বলেছিলেন? উত্তর, মাস্টারমশাই নরেশকে পড়ার সময় সাহিত্য চর্চা একটু কমাতে বলেছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রনাথ হিরুকে লেখা চিঠিতে প্রিয় বরেশু সম্বোধনটিকে কেটে কি সম্বোধন করেছিলেন? উত্তর, চন্দ্রনাথ হিরুকে লেখা চিঠিতে প্রিয় বরেশু কেটে সম্বোধন হিসাবে লিখেছিলেন প্রীতিভাজনেষু। মোটামুটি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলোর মধ্য থেকেই তোমরা পেয়ে যাবে। সাহিত্য বস্তুর নামকরণ সাহিত্য আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলা সাহিত্যের মর্মবস্তুর ব্যাখ্যায় নামকরণ অনেক ক্ষেত্রেই সহায়ক সূত্র হিসাবে কাজ করে। লেখক নামকরণের মধ্য দিয়েই তার সাহিত্য বস্তুর মর্ম কথাটি সংক্ষেপিত করেন। কথা সাহিত্যে নানা দিক থেকে নামকরণ করা হয়ে থাকে। গল্প ঘটনা প্রধান হলে মূল ঘটনা অনুসারে গল্পের নামকরণ হতে পারে। কেন্দ্রীয় চরিত্রের নামেও গল্পের নামকরণের দৃষ্টান্ত প্রচুর। বিষয় যদি ভাবপ্রধান হয় তবে সেই ভাবটির দ্যোতক কোনো ব্যঞ্জনাধর্মী নামও অনেক সময় দেওয়া হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আগুন উপন্যাসের অন্তর্গত পাঠ্যাংশটির নাম সংকলকেরা দিয়েছেন চন্দ্রনাথ। নামকরণটি একটি চরিত্রধর্মী নামকরণ। নরেশ, চন্দ্রনাথ ও হিরু সহপাঠী, সমবয়সী হওয়া সত্ত্বেও চন্দ্রনাথের সঙ্গে তাদের প্রভেদ ছিল। তার বলিষ্ঠ উন্নত চরিত্র, প্রতিভার সর্বব্যাপী বিস্তার বহুদিন পরে অতীতের গাঢ় অন্ধকার ভেদ করে নরেশের সামনে এসে দাঁড়িয়েছে। তার সুস্থ সবল দেহ, নির্ভীক চোখের দৃষ্টি, অন্যায়কে মেনে না নেওয়ার মতো প্রতিবাদী মানসিকতা চন্দ্রনাথকে জীবনের হাজারো স্মৃতির ভিড় থেকে আলাদা করে জায়গা করে দিয়েছে। স্কুলের পরীক্ষার ফলে চন্দ্রনাথ আশ্চর্য এক পক্ষপাতিত্ব লক্ষ্য করেছিলেন। সে কখনো সেকেন্ড হয়নি, এবারই প্রথম সে সেকেন্ড হয়েছে। তাকে সেকেন্ড প্রাইজ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চন্দ্রনাথ তার দাদাকে বলেছে, স্কুলের সেক্রেটারি ভাইফো ফার্স্ট হয়েছে, সে আমার সাহায্যেই হয়েছে। ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারও তার ছাত্রের কাছে প্রশ্নপত্র গোপন রাখেননি। এমনকি অঙ্ক পরীক্ষার দিনও হিরু চন্দ্রনাথের খাতা থেকে 3টে অঙ্ক ঠকেছিল। তাই সে দ্বিতীয় পুরস্কার নেওয়াকে অসম্মানজনক মনে করে। দাদা, গল্পকথক নরেশ, স্কুলের হেডমাস্টার মশাই সবাই চন্দ্রনাথকে বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু চন্দ্রনাথ নিজের সিদ্ধান্তে অটল। উত্তেজনা, ক্ষোভে তার সমস্ত শরীর কাঁপছিল। নিশানাথ তাকে পত্র প্রত্যাখ্যানের কথা বলেছিল, কিন্তু চন্দ্রনাথ সে কথা না শুনলে দাদার সঙ্গে তার চিরবিচ্ছেদ ঘটে। চন্দ্রনাথ চরিত্রের এই দৃঢ়তা, বলিষ্ঠ মনোভাব সব কিছুই চরিত্রটিকে আকর্ষণীয় করে তুলেছে। পরিশেষে হিরু যখন নিজের স্কলারশিপ পাওয়ার আনন্দে প্রীতিভোজের আয়োজন করে চন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছে, তখন সে আর চুপ থাকেনি। অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ কথায় সেই নিমন্ত্রণের উত্তর দিয়েছে। বলেছে, তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এ উৎসবটা না করিলেই পারিতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস? এই সহজ সত্যটিকে অকপটে বলতে পারার সাহস চন্দ্রনাথের ছিল। আর সেজন্যই গল্পকার বারবারই কথকের রূপ ধরে তার চরিত্রের সার্বিক ব্যাখ্যা বর্ণনা করে গেছেন।
গল্পের শেষে জনহীন পথে চন্দ্রনাথের একলা হেঁটে চলার মন্থর গতি ও সঙ্গীহীন পথে কালপুরুষের অবিচল উপস্থিতি তার উন্নত চরিত্র ও মতাদর্শকেই প্রতিষ্ঠিত করে। কাজেই পাঠ্যাংশটির নামকরণ চন্দ্রনাথ সর্বতোভাবেই সার্থক হয়েছে বলা যায়। সাহিত্য বস্তুর নামকরণ সাহিত্য আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলা সাহিত্যের মর্মবস্তুর ব্যাখ্যায় নামকরণ অনেক ক্ষেত্রেই সহায়ক সূত্র হিসাবে কাজ করে। লেখক নামকরণের মধ্য দিয়েই তার সাহিত্য বস্তুর মর্ম কথাটি সংক্ষেপিত করেন। কথা সাহিত্যে নানা দিক থেকেই নামকরণ করা হয়ে থাকে। গল্প ঘটনা প্রধান হলে মূল ঘটনা অনুসারে গল্পের নামকরণ হতে পারে। কেন্দ্রীয় চরিত্রের নামেও গল্পের নামকরণের দৃষ্টান্ত প্রচুর। বিষয় যদি ভাবপ্রধান হয় তবে সেই ভাবটির দ্যোতক কোনো ব্যঞ্জনাধর্মী নামও অনেক সময় দেওয়া হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আগুন উপন্যাসের অন্তর্গত পাঠ্যাংশটির নাম সংকলকেরা দিয়েছেন চন্দ্রনাথ। নামকরণটি একটি চরিত্রধর্মী নামকরণ। নরেশ, চন্দ্রনাথ ও হিরু সহপাঠী, সমবয়সী হওয়া সত্ত্বেও চন্দ্রনাথের সঙ্গে তাদের প্রভেদ ছিল। তার বলিষ্ঠ উন্নত চরিত্র, প্রতিভার সর্বব্যাপী বিস্তার বহুদিন পরে অতীতের গাঢ় অন্ধকার ভেদ করে নরেশের সামনে এসে দাঁড়িয়েছে। তার সুস্থ সবল দেহ, নির্ভীক চোখের দৃষ্টি, অন্যায়কে মেনে না নেওয়ার মতো প্রতিবাদী মানসিকতা চন্দ্রনাথকে জীবনের হাজারো স্মৃতির ভিড় থেকে আলাদা করে জায়গা করে দিয়েছে। স্কুলের পরীক্ষার ফলে চন্দ্রনাথ আশ্চর্য এক পক্ষপাতিত্ব লক্ষ্য করেছিলেন। সে কখনো সেকেন্ড হয়নি, এবারই প্রথম সে সেকেন্ড হয়েছে। তাকে সেকেন্ড প্রাইজ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চন্দ্রনাথ তার দাদাকে বলেছে, স্কুলের সেক্রেটারি ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমার সাহায্যেই হয়েছে। ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারও তার ছাত্রের কাছে প্রশ্নপত্র গোপন রাখেননি। এমনকি অঙ্ক পরীক্ষার দিনও হিরু চন্দ্রনাথের খাতা থেকে 3টে অঙ্ক ঠকেছিল। তাই সে দ্বিতীয় পুরস্কার নেওয়াকে অসম্মানজনক মনে করে। দাদা, গল্পকথক নরেশ, স্কুলের হেডমাস্টার মশাই সবাই চন্দ্রনাথকে বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু চন্দ্রনাথ নিজের সিদ্ধান্তে অটল। উত্তেজনা, ক্ষোভে তার সমস্ত শরীর কাঁপছিল। নিশানাথ তাকে পত্র প্রত্যাখ্যানের কথা বলেছিল, কিন্তু চন্দ্রনাথ সে কথা না শুনলে দাদার সঙ্গে তার চিরবিচ্ছেদ ঘটে। চন্দ্রনাথ চরিত্রের এই দৃঢ়তা, বলিষ্ঠ মনোভাব সব কিছুই চরিত্রটিকে আকর্ষণীয় করে তুলেছে। পরিশেষে হিরু যখন নিজের স্কলারশিপ পাওয়ার আনন্দে প্রীতিভোজের আয়োজন করে চন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছে, তখন সে আর চুপ থাকেনি। অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ কথায় সেই নিমন্ত্রণের উত্তর দিয়েছে। বলেছে, তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এ উৎসবটা না করিলেই পারিতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস? এই সহজ সত্যটিকে অকপটে বলতে পারার সাহস চন্দ্রনাথের ছিল। আর সেজন্যই গল্পকার বারবারই কথকের রূপ ধরে তার চরিত্রের সার্বিক ব্যাখ্যা বর্ণনা করে গেছেন। গল্পের শেষে জনহীন পথে চন্দ্রনাথের একলা হেঁটে চলার মন্থর গতি ও সঙ্গীহীন পথে কালপুরুষের অবিচল উপস্থিতি তার উন্নত চরিত্র ও মতাদর্শকেই প্রতিষ্ঠিত করে। কাজেই পাঠ্যাংশটির নামকরণ চন্দ্রনাথ সর্বতোভাবেই সার্থক হয়েছে বলা যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্পাংশটির প্রধান চরিত্র হল চন্দ্রনাথ। তাকে কেন্দ্র করেই ঘটনা পরম্পরায় গল্পাংশটি গতিশীলতা লাভ করেছে। চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য আমরা জানতে পারি গল্পাংশটির কথক নরেশের মুখ থেকে। চন্দ্রনাথ, নরেশ ও হিরু সহপাঠী। স্কুলে তারা একই শ্রেণীতে পড়াশুনো করত, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে দৃঢ় ও উন্নত মানসিক বলে বলীয়ান চন্দ্রনাথ আর সবার থেকেই আলাদা ছিল। লেখকের কথায় তাদের 3 সহপাঠীর এই সহাবস্থান এক অর্থে বিচিত্র সমাবেশ, কারণ তারা প্রত্যেকেই স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। লেখক তাই বিস্ময় প্রকাশ করেছেন। এই সমাবেশের ব্যাখ্যা করেছেন আগ্নেয়গিরির ভিতরকার প্রজ্বলিত খনিজের অবস্থানের সঙ্গে। চন্দ্রনাথ দীর্ঘাকৃতি, সবল ও সুস্থ দেহের অধিকারী। মুখশ্রী অসাধারণ।
মুখশ্রীর মধ্যে প্রথমেই নজরে আসে তার অদ্ভুত মোটা নাক। খুব সামান্য উত্তেজনাতেই তা ফুলে ফুলে ওঠে। বড় বড় চোখ ও চওড়া কপালের মাঝখানে শিরায় রচিত আশ্চর্য ত্রিশূল চিহ্ন, যা সচরাচর নজরে আসে না। কিশোর বয়সেও সামান্য উত্তেজনা এলে তা ফুলে ওঠে। ঈষৎ রক্তচাপ প্রবল হলেই কপালের শিরা মোটা হয়ে ত্রিশূল চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। অত্যন্ত শান্ত প্রকৃতির নির্ভীক কিশোর চন্দ্রনাথ, যার বলিষ্ঠ তেজোদ্দীপ্ত ব্যক্তিত্ব সমস্ত স্কুলের ছেলেদের মধ্যে চাঞ্চল্য তৈরি করে। পড়াশোনাতেও তার মনোযোগ গভীর। স্কুলের রেজাল্ট অনুযায়ী সে কখনো সেকেন্ড হয়নি, কিন্তু এবারই প্রথম তার নাম সেকেন্ড প্রাইজ গ্রহণের জন্য ডাকা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই চন্দ্রনাথের দৃঢ় ব্যক্তিত্বের উপর এক প্রবল আঘাত। চন্দ্রনাথের এই আশ্চর্য চরিত্র ও ব্যক্তিত্বের দীপ্তিতে সমস্ত স্কুল বিক্ষুব্ধ ও চঞ্চল, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করেনি চন্দ্রনাথ। চন্দ্রনাথের আত্মমর্যাদাবোধ খুব প্রবল। স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে দ্বিতীয় পুরস্কার দিতে চাইলে সে তা প্রত্যাখ্যান করে পত্র পাঠিয়েছে। দ্বিতীয় পুরস্কার সে গ্রহণ করতে চায় না, কারণ আজ পর্যন্ত সে কোনোদিন দ্বিতীয় হয়নি। তাই দ্বিতীয় পুরস্কার নেওয়াকে সে বিনিথ মাই ডিগনিটি বলে মনে করে। আত্মসিদ্ধান্তে অটল চন্দ্রনাথকে তার দাদা নানাভাবে বুঝিয়ে, এমনকি পৃথক করে দিয়েও তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেননি। চন্দ্রনাথ গণিত শাস্ত্রে খুব দক্ষ, অনেক অঙ্ক কষে। সে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফলের তালিকা প্রস্তুত করেছিল। তার ধারণা, অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখা যাবে সববারই একই হবে। একের মূল্য কমলে সকলের মূল্যও কমবে, এটি অঙ্ক। চন্দ্রনাথ খুব জেদি প্রকৃতির ছেলে। হিরু তাকে আমন্ত্রণ জানিয়েছিল তার প্রীতিভোজের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কিন্তু সে আমন্ত্রণে সাড়া না দিয়ে সেদিনই কাউকে কিছু না বলে হিরুকে একটা চিঠি লিখে অনুষ্ঠানে না যেতে পারার জন্য ক্ষমা চেয়ে নিরুদ্দেশ হয়ে গেল। হিরুর সাফল্যে আনন্দ প্রকাশ করেও চন্দ্রনাথ বুঝিয়ে দিয়েছে, জীবনের পরীক্ষায় স্কলারশিপ পাওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়। এই প্রবল ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বিচারবোধ ও স্থির মাত্রা জ্ঞানী চন্দ্রনাথকে চিরকাল আদর্শ চরিত্রে দীপ্তি দিয়ে এসেছে। এই কারণেই কালপুরুষের স্থির ও উজ্জ্বল অবস্থানের সঙ্গে চন্দ্রনাথের উপমা যথার্থ হয়ে উঠেছে। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার অসাধারণ লেখনী কৌশলে চন্দ্রনাথ চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্পাংশটির প্রধান চরিত্র হল চন্দ্রনাথ। তাকে কেন্দ্র করেই ঘটনা পরম্পরায় গল্পাংশটি গতিশীলতা লাভ করেছে। চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য আমরা জানতে পারি গল্পাংশটির কথক নরেশের মুখ থেকে। চন্দ্রনাথ, নরেশ ও হিরু সহপাঠী। স্কুলে তারা একই শ্রেণীতে পড়াশুনো করত, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে দৃঢ় ও উন্নত মানসিক বলে বলীয়ান চন্দ্রনাথ আর সবার থেকেই আলাদা ছিল। লেখকের কথায় তাদের তিন সহপাঠীর এই সহাবস্থান এক অর্থে বিচিত্র সমাবেশ, কারণ তারা প্রত্যেকেই স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। লেখক তাই বিস্ময় প্রকাশ করেছেন। এই সমাবেশের ব্যাখ্যা করেছেন আগ্নেয়গিরির ভিতরকার প্রজ্বলিত খনিজের অবস্থানের সঙ্গে। চন্দ্রনাথ দীর্ঘাকৃতি, সবল ও সুস্থ দেহের অধিকারী। মুখশ্রী অসাধারণ। মুখশ্রীর মধ্যে প্রথমেই নজরে আসে তার অদ্ভুত মোটা নাক। খুব সামান্য উত্তেজনাতেই তা ফুলে ফুলে ওঠে। বড় বড় চোখ ও চওড়া কপালের মাঝখানে শিরায় রচিত আশ্চর্য ত্রিশূল চিহ্ন, যা সচরাচর নজরে আসে না। কিশোর বয়সেও সামান্য উত্তেজনা এলে তা ফুলে ওঠে। ঈষৎ রক্তচাপ প্রবল হলেই কপালের শিরা মোটা হয়ে ত্রিশূল চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। অত্যন্ত শান্ত প্রকৃতির নির্ভীক কিশোর চন্দ্রনাথ, যার বলিষ্ঠ তেজোদ্দীপ্ত ব্যক্তিত্ব সমস্ত স্কুলের ছেলেদের মধ্যে চাঞ্চল্য তৈরি করে। পড়াশোনাতেও তার মনোযোগ গভীর। স্কুলের রেজাল্ট অনুযায়ী সে কখনো সেকেন্ড হয়নি, কিন্তু এবারই প্রথম তার নাম সেকেন্ড প্রাইজ গ্রহণের জন্য ডাকা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই চন্দ্রনাথের দৃঢ় ব্যক্তিত্বের উপর এক প্রবল আঘাত।
চন্দ্রনাথের এই আশ্চর্য চরিত্র ও ব্যক্তিত্বের দীপ্তিতে সমস্ত স্কুল বিক্ষুব্ধ ও চঞ্চল, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করেনি চন্দ্রনাথ। চন্দ্রনাথের আত্মমর্যাদাবোধ খুব প্রবল। স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে দ্বিতীয় পুরস্কার দিতে চাইলে সে তা প্রত্যাখ্যান করে পত্র পাঠিয়েছে। দ্বিতীয় পুরস্কার সে গ্রহণ করতে চায় না, কারণ আজ পর্যন্ত সে কোনোদিন দ্বিতীয় হয়নি। তাই দ্বিতীয় পুরস্কার নেওয়াকে সে বিনিথ মাই ডিগনিটি বলে মনে করে। আত্মসিদ্ধান্তে অটল চন্দ্রনাথকে তার দাদা নানাভাবে বুঝিয়ে, এমনকি পৃথক করে দিয়েও তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেননি। চন্দ্রনাথ গণিত শাস্ত্রে খুব দক্ষ, অনেক অঙ্ক কষে। সে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফলের তালিকা প্রস্তুত করেছিল। তার ধারণা, অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখা যাবে সববারই একই হবে। একের মূল্য কমলে সকলের মূল্যও কমবে, এটি অঙ্ক। চন্দ্রনাথ খুব জেদি প্রকৃতির ছেলে। হিরু তাকে আমন্ত্রণ জানিয়েছিল তার প্রীতিভোজের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কিন্তু সে আমন্ত্রণে সাড়া না দিয়ে সেদিনই কাউকে কিছু না বলে হিরুকে একটা চিঠি লিখে অনুষ্ঠানে না যেতে পারার জন্য ক্ষমা চেয়ে নিরুদ্দেশ হয়ে গেল। হিরুর সাফল্যে আনন্দ প্রকাশ করেও চন্দ্রনাথ বুঝিয়ে দিয়েছে, জীবনের পরীক্ষায় স্কলারশিপ পাওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়। এই প্রবল ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বিচারবোধ ও স্থির মাত্রা জ্ঞানী চন্দ্রনাথকে চিরকাল আদর্শ চরিত্রে দীপ্তি দিয়ে এসেছে। এই কারণেই কালপুরুষের স্থির ও উজ্জ্বল অবস্থানের সঙ্গে চন্দ্রনাথের উপমা যথার্থ হয়ে উঠেছে। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার অসাধারণ লেখনী কৌশলে চন্দ্রনাথ চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্পাংশের একটি বিশেষ চরিত্র হল হিরু। হিরু চন্দ্রনাথ ও কথক নরেশের সহপাঠী। লেখক তার চরিত্রে নিরভিমানী, বন্ধুবৎসল ও ছাত্রসুলভ আচরণগুলিকে পূর্ণমাত্রায় দান করেছেন। গল্পের কথক তার সম্পর্কে বলেছেন, হিরুর লাবণ্যময় দেহ এবং আয়ত কোমল চোখের দৃষ্টি। হিরুর কথা মনে করে আকাশের দিকে তাকালে শুকতারার কথা মনে পড়বে। এমনই প্রদীপ্ত, কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ। হিরু বন্ধুবৎসল এবং উচ্চাভিলাষী। সে পরীক্ষায় ভালো ফল করেছে এবং স্কলারশিপও সে পাবে। এর ফলে আত্ম অহংকারে বন্ধুদের সে ভুলে যায়নি, তাদেরকে সে প্রীতিভোজে নিমন্ত্রণ জানিয়েছে। সে জীবনে আরও বড় হতে চায়, আইসিএস পড়বে এবং বিলেতে যাবে। বিলেতে যাবার তার বড় স্বাদ। হিরু নির্বিবাদী এবং নিরহংকারী ছেলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অল্প কথায় তার চরিত্রটিকে পাঠকের কাছে স্পষ্টরূপে প্রতিভাত করেছেন। তবে চন্দ্রনাথের কথা অনুযায়ী যেভাবে সে পরীক্ষার আগেই প্রশ্ন জেনে নেওয়া এবং চন্দ্রনাথের খাতা দেখে অঙ্ক ঠুকে নেওয়া, বিষয়টি যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার চরিত্রে কালিমা লিপ্ত হয়েছে। দোষে গুণে মিলিয়ে চরিত্রটি অবশ্যই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এবার আমি চন্দ্রনাথ গল্পের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কথক কোথা থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন? উত্তর, সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে কথক বাড়ি ফিরছিলেন। পরের প্রশ্ন, কত কথা মনে হইতেছে, কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? এই উক্তিটি চন্দ্রনাথ সম্পর্কে করা হয়েছে। পরের প্রশ্ন, কার সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে কথকের আনন্দ হয়? কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে কথকের আনন্দ হয়। পরের প্রশ্ন, কালপুরুষ নক্ষত্রটির কোন আকৃতির সঙ্গে চন্দ্রনাথের চেহারার মিল আছে? উত্তর, খড়গধারী ভীমাকৃতির সঙ্গে চন্দ্রনাথের চেহারার মিল আছে। পরের প্রশ্ন, সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে, সে ব্যক্তি কে? সে ব্যক্তি হলেন হিরু। চন্দ্রনাথ
হিরু আমি সহপাঠী, এখানে আমি কে? উত্তর, এখানে আমি বলতে নরেশ ওরফে গল্পের কথকের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আরও একজনকে মনে পড়িতেছে, তিনি কে? আরও একজন হলেন চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। পরের প্রশ্ন, আগ্নেয়গিরির গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে সমাবিষ্ট হয়, এখানে কি সমাবিষ্ট হওয়ার কথা বলা হয়েছে? উত্তর, প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কল্পনাতীত বিচিত্র সমাবেশে প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয়, কোথায় সমাবিষ্ট হয়? উত্তর, আগ্নেয়গিরির গর্ভের মধ্যে সমাবিষ্ট হয়। পরের প্রশ্ন, টেবিলের উপর টেবিল ল্যাম্পটা জ্বলছিল, টেবিল ল্যাম্পটা কেমনভাবে জ্বলছিল? উত্তর, অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে টেবিল ল্যাম্পটা জ্বলছিল। পরের প্রশ্ন, আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া ভাবিতেছি, এখানে কথক কাদের কথা ভাবছিলেন? উত্তর, কথক চন্দ্রনাথ, হিরু ও নিশানাথ বাবুর কথা ভাবছিলেন। পরের প্রশ্ন, তবু সে আমার এই স্মৃতি স্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে, সে কে? এখানে সে বলতে অলিক কায়াময় ছায়া এর কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, মুহূর্তে ঘরখানা ভরে উঠল, কিসে ভরে উঠল? ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরে গেল, অর্থাৎ ভরে উঠল। পরের প্রশ্ন, কথকের মতে এই অন্ধকার কিসের রূপ? কথকের মতে এই অন্ধকার অতীতের রূপ। পরের প্রশ্ন, অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি, কাকে খুঁজছিলেন? অন্ধকারের মধ্যে চন্দ্রনাথকে খুঁজছিলেন। সে দেখা দিল, সে কে? এখানে সে বলতে চন্দ্রনাথের কথা বলা হয়েছে। চন্দ্রনাথের শরীর কেমন ছিল? উত্তর, চন্দ্রনাথের শরীর ছিল দীর্ঘাকৃতি, সুস্থ সবল। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দৃষ্টি কথকের দৃষ্টিতে কিরূপ ছিল? চন্দ্রনাথের দৃষ্টি কথকের দৃষ্টিতে ছিল নির্ভীক। চন্দ্রনাথের অসাধারণ ছিল শরীরের কোন অংশ? চন্দ্রনাথের শরীরের অসাধারণ অংশ ছিল তার মুখাকৃতি। পরের প্রশ্ন, প্রথম দর্শনেই চন্দ্রনাথের যেটি চোখে পড়ে সেটা হলো, অর্থাৎ তার শরীরের কোন অংশের কথা বলা হয়েছে? উত্তর, চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাকের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সামান্য মাত্র চাঞ্চল্যে স্ফীত হয়ে ওঠে চন্দ্রনাথের, এখানে চন্দ্রনাথের শরীরের কোন অঙ্গের কথা বলা হয়েছে? এখানে চন্দ্রনাথের শরীরের তার নাসিকা প্রান্তের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মধ্যস্থলে শিরায় রচিত, এখানে তার শিরার দ্বারা কোন চিহ্ন রচনার কথা বলা হয়েছে? উত্তর, ত্রিশূল চিহ্ন রচনার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে কিসের চিহ্ন দেখা যায়? উত্তর, কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। পরের প্রশ্ন, কিসের প্রভাবে রক্তের চাপ ঈষৎ প্রবল হয়ে ওঠে? উত্তর, সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হয়ে ওঠে। পরের প্রশ্ন, সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কে মনে পড়িতেছে, তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন দীর্ঘাকায়। পরের প্রশ্ন, হেডমাস্টার মশাইয়ের স্বভাব কেমন ছিল? হেডমাস্টার মশাইয়ের স্বভাব ছিল শান্ত প্রকৃতির। পরের প্রশ্ন, বোর্ডিংয়ের ফটকের সামনে চেয়ারে বসে থাকাকালীন হেডমাস্টার মশাইয়ের হাতে কি থাকতো? উত্তর, বোর্ডিংয়ের ফটকের সামনে চেয়ারে বসে থাকাকালীন হেডমাস্টার মশাইয়ের হাতে থাকতো হুকা। পরের প্রশ্ন, হেডমাস্টার মশাই
চিন্তাকুল বিমর্ষ নেত্রে কথককে কি বলেছিলেন? হেডমাস্টার মশাই চিন্তাকুল বিমর্ষ নেত্রে কথককে বলেছিলেন চন্দ্রনাথের মতামত জেনে আসতে। পরের প্রশ্ন, প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ কি করেছিল? প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করে পত্র লিখেছিল। পরের প্রশ্ন, কোন প্রাইজ চন্দ্রনাথ গ্রহণ করতে চায় না? উত্তর, চন্দ্রনাথ দ্বিতীয় অবস্থানের প্রাইজ গ্রহণ করতে চায় না। পরের প্রশ্ন, চন্দ্রনাথ কিসের এক্সামিনের রেজাল্ট তৈরি করছিল? উত্তর, চন্দ্রনাথ ইউনিভার্সিটির এক্সামিনের রেজাল্ট তৈরি করছিল। পরের প্রশ্ন, কে কত নম্বর পাবে তাই দেখছি। কোথাকার পরীক্ষার কথা বলা হয়েছে? এখানে ইউনিভার্সিটির পরীক্ষার কথা বলা হয়েছে। চন্দ্রনাথের যদি 550 বেশি নম্বর ওঠে তাহলে স্কুলে কটা ফেল হবে? উত্তর, চন্দ্রনাথের যদি 550 বেশি নম্বর ওঠে তাহলে স্কুলে 2টো ফেল হবে। পরের প্রশ্ন, চন্দ্রনাথের 550 বেশি নম্বর যদি ওঠে তার হিসাব অনুযায়ী কে কে ফেল করবে? এর উত্তরে এখানে ফেল করবে অর্থাৎ যাদের কথা বলা হয়েছে তারা হলো শ্যামা আর অমিয়। পরের প্রশ্ন, চন্দ্রনাথ যদি 525-এর নিচে নম্বর পায় তাহলে স্কুলে কতজন ফেল হবে? চন্দ্রনাথ যদি 525-এর নিচে নম্বর পায় তাহলে স্কুলে 10টা ফেল হবে। পরের প্রশ্ন, চন্দ্রনাথের 525-এর নিচে নম্বর হলে তার হিসাব অনুযায়ী কথক কোন বিভাগে পাশ করবে? উত্তর, কথক 3য় বিভাগে পাশ করবে। পরের প্রশ্ন, কোন নিয়মে যার মূল্য যতবার কষে দেখা হবে একই হবে? উত্তর, অনুপাতির আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখা হবে একই হবে। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদার নাম কি ছিল? চন্দ্রনাথের দাদার নাম নিশানাথ। সেকেন্ড প্রাইজ নেওয়াকে চন্দ্রনাথ কি মনে করেন? সেকেন্ড প্রাইজ নেওয়াকে চন্দ্রনাথ মনে করেন বিনিথ মাই ডিগনিটি। চন্দ্রনাথের দাদা কিসের প্রভাবে কাঁপছিলেন? চন্দ্রনাথের দাদা ক্ষোভের প্রভাবে কাঁপছিলেন। পরের প্রশ্ন, পরীক্ষায় কে ফার্স্ট হয়েছিল? উত্তর, পরীক্ষায় হিরু ফার্স্ট হয়েছিল। হিরু কে? উত্তর, স্কুলের সেক্রেটারির ভাইপো হিরু। পরের প্রশ্ন, হিরুর প্রাইভেট মাস্টার কে ছিলেন? উত্তর, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিরুর প্রাইভেট মাস্টার ছিলেন। পরের প্রশ্ন, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছাত্রটির কাছে কি গোপন রাখেননি? স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছাত্রটির কাছে পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখেননি। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? উত্তর, চন্দ্রনাথের দাদা নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। হিরু চন্দ্রনাথের কাছে কোন পরীক্ষায় মিনতি জানিয়েছিল? হিরু চন্দ্রনাথের কাছে অঙ্ক পরীক্ষায় মিনতি জানিয়েছিল। পরের প্রশ্ন, নতশিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন। কে দাঁড়িয়ে রইলেন? এখানে নতশিরে চন্দ্রনাথের দাদার দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ভদ্রলোক কিসের জন্য বিপুল প্রয়াস করেছিলেন? উত্তর, ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করেছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদা মুখ তুলে সামনের জানালার ভেতর দিয়ে কোন দিকে তাকিয়েছিলেন? উত্তর, আকড়ার তমাল গাছের দিকে তাকিয়েছিলেন। পরের প্রশ্ন, আকড়ার তমাল গাছের দিকে কোন পাখির কোলাহল চলছিল? আকড়ার তমাল গাছের দিকে কাকের কোলাহল চলছিল। পরের প্রশ্ন, মাস্টারমশাই কি টানতে টানতে কথা বলছেন? মাস্টারমশাই তামাক টানতে টানতে কথা বলছেন। পরের প্রশ্ন, কতদিন পর কথক শুনতে পেলেন চন্দ্রনাথের পৃথক হওয়ার কথা? কথক দিন 2 পর চন্দ্রনাথের পৃথক হওয়ার কথা জানতে পারেন। পরের প্রশ্ন, মনে মনে সংকল্পরা দৃঢ় করেছিলাম। কোন সংকল্পের কথা বলা হয়েছে?
উত্তর, এখানে চন্দ্রনাথের সঙ্গে সংস্রব না রাখার যে সংকল্প তার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, হিরুর কাকা চন্দ্রনাথকে কি প্রাইজ দেবেন বলেছিলেন? হিরুর কাকা চন্দ্রনাথকে স্পেশাল প্রাইজ দেবেন বলেছিলেন। চন্দ্রনাথকে স্পেশাল প্রাইজ দেওয়ার প্রসঙ্গে চন্দ্রনাথ কী জানিয়েছিলেন? চন্দ্রনাথ জানিয়েছিলেন প্রস্তাবটি তার পক্ষে অপমানজনক। পরের প্রশ্ন, হেডমাস্টার মশাইকে চন্দ্রনাথ কী বলেছিলেন? হেডমাস্টার মশাইকে চন্দ্রনাথ বলেছিলেন গুরুদক্ষিণার যুগ আর নেই। পরের প্রশ্ন, কথক কার বাড়িতে চলে গিয়েছিলেন? উত্তর, কথক মামার বাড়িতে চলে গিয়েছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রনাথের কি অক্ষরে অক্ষরে মিলেছে? চন্দ্রনাথের পরীক্ষার রেজাল্ট সম্পর্কে যে অনুমান, সেই অনুমান অক্ষরে অক্ষরে মিলেছে। পরের প্রশ্ন, চন্দ্রনাথের হিসাব অনুযায়ী স্কুলের কটি ছেলে ফেল করেছিল? চন্দ্রনাথের হিসাব অনুযায়ী স্কুলের 10টি ছেলে ফেল করেছিল। কে স্কলারশিপ পাবে বলে হিরুকে চিঠি লিখেছে? উত্তর, হিরু নিজেই স্কলারশিপ পাবে বলে চিঠি লিখেছে। পরের প্রশ্ন, হিরুর বাড়িতে কিসের নিমন্ত্রণ পেয়েছিলেন কথক? উত্তর, হিরুর বাড়িতে প্রীতিভোজের নিমন্ত্রণ পেয়েছিলেন কথক। পরের প্রশ্ন, কথক প্রথম কার বাড়িতে গিয়েছিল? উত্তর, কথক প্রথমে চন্দ্রনাথের বাড়িতে গিয়েছিল। পরের প্রশ্ন, চন্দ্রনাথের বাড়ির দরজায় কি ঝুলছিল? উত্তর, চন্দ্রনাথের বাড়ির দরজায় অতি সামান্য দামের একটা তালা ঝুলছিল। পরের প্রশ্ন, সন্ধ্যার সময় কথক কোথায় গিয়েছিলেন? উত্তর, সন্ধ্যার সময় কথক হিরুর বাড়িতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, হিরুর বাড়িতে বিশিষ্ট অতিথি হিসাবে কারা উপস্থিত ছিলেন? উত্তর, হিরুর বাড়িতে বিশিষ্ট অতিথি হিসাবে 2জন ডেপুটি উপস্থিত ছিলেন। পরের প্রশ্ন, হিরুর কাকা হিরুকে কি পড়ার জন্য তৈরি হতে বলেছিলেন? উত্তর, হিরুর কাকা হিরুকে আইসিএস পড়ার জন্য তৈরি হতে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, হিরুর কোথায় পড়তে যাওয়ার খুব স্বাদ ছিল? উত্তর, হিরুর বিলেতে পড়তে যাওয়ার খুব স্বাদ ছিল। পরের প্রশ্ন, মাস্টারমশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব। মাস্টারমশাইয়ের বিশেষত্বটি কী? উত্তর, মাস্টারমশাইয়ের বিশেষত্ব হলো অধিকারের বাইরে গেলেই তুই থেকে সবাই তুমি হয়। পরের প্রশ্ন, হেডমাস্টার মশাই নরেশকে পড়ার সময় কিসের চর্চাটাকে কমাতে বলেছিলেন? উত্তর, হেডমাস্টার মশাই নরেশকে পড়ার সময় সাহিত্য চর্চা কমাতে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, চিঠিতে চন্দ্রনাথ প্রিয় বরেশু কেটে কি লিখেছিলেন? উত্তর, চিঠিতে চন্দ্রনাথ প্রিয় বরেশু কেটে প্রীতি ভাজনেশু লিখেছিলেন।